আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মহোদয়, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আজকে আমরা আমাদের পাঠদান বিষয় হলো দেখতে হলে আলো চাই, এর পর্ব 2। এই পর্বে আমরা আলোচনা করব বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি ও প্রতিকার। তো এই অধ্যায়ে এই বিষয়গুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা রাখতে হবে। আর প্রত্যেকে যেহেতু ধারণা রাখতে হবে, আর এখানে মূলত এই জিনিসগুলো যদি বোঝা যায় তাহলে এই চোখের ত্রুটি এবং প্রতিকার সম্পর্কে ধারণা আমরা পাব। তো আমরা প্রথমে আসি বক্রতার কেন্দ্র নিয়ে আলোচনা করতে। বক্রতার কেন্দ্র, আমরা এই বক্রতার কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে একটু ছবি দেখাই তোমাদেরকে। এইখানে একটু দেখার চেষ্টা করো। আমরা একটা ছবি আঁকছি বক্রতার কেন্দ্রের। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের, এটা একটা যদি গোলীয় দর্পণ আমরা হিসেব করি, এটা একটা গোলীয় দর্পণ, আর এই গোলকের একটা অংশ বিশেষ এবং সেই গোলকের কেন্দ্র, এখানে সি হলো গোলকের কেন্দ্র, আর এই কেন্দ্রকে ওই দর্পণের আমরা কি বলবো, এই দর্পণটার বলবো বক্রতা কেন্দ্র। তাহলে এইখানে যে সি বিন্দু যেটা আছে সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। তো আমরা বক্রতার কেন্দ্রের যে সংজ্ঞাটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই কেন্দ্রকে মানে সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো ওই দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে এখানে আছে সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এরপর আসো আমরা আলোচনা করব প্রধান অক্ষ। প্রধান অক্ষ, তো আসো চিত্রটা একটু খেয়াল করি। এখানে প্রধান অক্ষ, এই চিত্রটার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, এখানে সি বক্রতার কেন্দ্র দেওয়া আছে এবং পি একটা মেরু দেওয়া আছে। তাহলে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ এর মেরু পি ও বক্রতার কেন্দ্র সি, এই দিয়ে অতিক্রমকারী যে সরল রেখাটা, সে এই সরল যে রেখাটা আমরা দেখতেছি, এই সরল রেখাটাই হলো মূলত দর্পণের প্রধান অক্ষ। তাহলে গোলীয় দর্পণের মেরু, তাহলে এই গোলীয় দর্পণের মেরু পি
এবং বক্রতার কেন্দ্র সি এর মধ্য দিয়ে অতিক্রান্ত যে সরল রেখাটা আমরা পাচ্ছি, এই সরল রেখাটাকে বলবো আমরা দর্পণের প্রধান অক্ষ। তাহলে পি সি হচ্ছে এখানে আমাদের কি বক্রতার দর্পণের প্রধান অক্ষ। দেখ, তাহলে আমরা বক্রতার কেন্দ্র প্রধান অক্ষ সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবার আসো আমরা প্রধান ফোকাস নিয়ে এবং এর চিত্র দেখিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রধান ফোকাস, গত ক্লাসে আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এই দুটোটার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে একটা অভিসারী আর একটা অপসারী কেন। তো ওখান থেকে মূলত আমরা দর্পণের প্রধান ফোকাসের মানে দর্পণের ক্ষেত্রে যে প্রধান ফোকাস আছে সেটার একটা সংজ্ঞা দিতে পারবো। দেখো চিত্রটা এখানে একটু দেখি আমরা। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স, আর এখান থেকে আলোকরশ্মি গুচ্ছগুলো সমান্তরালভাবে কি হচ্ছে প্রতিসরণের পর প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ বরাবর যে বিন্দু একটা বিন্দুতে মিলিত হয় বা বা যদি মনে করা হয় যে না একটা বিন্দু থেকে বের হচ্ছে বলে মনে হয় বা অপসিত হচ্ছে বলে মনে হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে এই যে বিন্দু অবতল দর্পণের ক্ষেত্রে এই যে এফ প্রধান ফোকাস বা এই বিন্দুটা হচ্ছে আমাদের লেন্সের প্রধান ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে এই যে এফ যেটা আছে এই এফটা হলো আমাদের প্রধান ফোকাস। তাহলে লেন্সের প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষ গেছে এই বরাবর সোজা প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এটা এই রশ্মি এগুলো সমান্তরাল এবং নিকটবর্তী, এগুলো নিকটবর্তী মোটামুটি কাছাকাছি। একটা নিকটবর্তী মানে এখানে কি হচ্ছে প্রতিসরণিত হলো, এখানে প্রতিসরণের পর একটা নিকটবর্তী এই একটা প্রত্যেকটা একটা নির্দিষ্ট একটা বিন্দুতে মানে বিন্দুতে কি হলো মিলিত হলো। তাহলে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় মানে রশ্মিগুচ্ছগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, আর অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দুতে অপসিত হয় বলে বা অপসিত হচ্ছে বা বের হচ্ছে একটা বিন্দু থেকে নির্দিষ্টভাবে বের হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে আমরা প্রধান ফোকাস সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আসলে চিত্রগুলো বোর্ডে আঁকা যায় কিন্তু বোর্ডে আঁকতে গেলে সময়ের ব্যাপার, তো যার কারণে সময় এর যাতে কম লাগে সেই জন্য আমরা মূলত চিত্রগুলো এঁকে এঁকে তোমাদেরকে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। তো আমাদের এই গেল প্রধান ফোকাস। এরপর আসো ফোকাস দূরত্ব। আসো ফোকাস দূরত্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। ফোকাস দূরত্ব এই ক্ষেত্রে আমরা বক্রতার কেন্দ্র প্রধান অক্ষ প্রধান ফোকাস এরপর ফোকাস দূরত্ব এই তিনটার সাথে এই প্রধান ফোকাসের সাথে একটু সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা একটা চিত্রের সাহায্যে একটু দেখাই, তোমরা একটু দেখো। ফোকাস দূরত্ব যে এখানে যে দর্পণটা আঁকছি আমরা একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের গোলীয় দর্পণের মেরু হচ্ছে পি এবং এই দর্পণের প্রধান অক্ষ যেটা আছে বরাবর যেটা রেখা চলে গেছে এই বরাবর আমরা দিলাম প্রধান ফোকাস এফ। তাহলে মূলত অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে যে আমরা প্রধান ফোকাসটা পেয়ে থাকি আর সেটা হচ্ছে এটা ধরলাম। তাহলে গোলীয় দর্পণের মেরু পি বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব। আর একে ফোকাস দূরত্বকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করবো এফ দ্বারা প্রকাশ করব। তাহলে আবারও বলতেছি দেখো ফোকাস দূরত্বের সংখ্যাটা আমরা এই চিত্র থেকে আলোচনা করতে পারি যে গোলীয় দর্পণের মেরু এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব।
তো আমাদের ফোকাস দূরত্ব সম্পর্কে মোটামুটি ধারণা আমরা পেয়ে গেলাম। যদিও বর্তমান নবম দশম শ্রেণীর বই যেটা আছে বিজ্ঞান বই, সেখানে এই চিত্রগুলো সম্পর্কে কোনো সঠিক ধারণা দেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে অন্তত চিত্রের সাহায্যে কিছুটা হলেও বুঝাতে পারি, যার কারণে এই চিত্রগুলো এঁকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আশা করি বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব এই সংজ্ঞা বা এই চিত্রগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আসো আমরা লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করি। লেন্সের ক্ষমতা যদি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আবার আমি তোমাদেরকে এই দুটো চিত্র, এই অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের একটা চিত্র আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা একটু দেখো, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে একটা প্রধান ফোকাস দেখাচ্ছি, এটা একটু দেখো। এই যে এইখান থেকেও কিন্তু আমরা লেন্সের যে ক্ষমতা সেই এটার সংজ্ঞাটা দিতে পারবো। তো একগুচ্ছ, এগুলো সবগুলো মিলে ধরলাম আমি একগুচ্ছ, এই আলোক রশ্মিগুলো এগুলো হচ্ছে কি সবগুলো, এগুলো হচ্ছে এক গুচ্ছ, 1 2 3 4 5, আরো অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে দেখো এইগুলো সবগুলো মিলে হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি কোনো লেন্সে। তাহলে এটা একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্স বা এটা অভিসারী লেন্স আমরা বলতে পারি। তাহলে উত্তল লেন্স বা অভিসারী গুচ্ছ, এই যে এখানে এটাকে অভিসারী করে উত্তল লেন্স এই আলোক রশ্মি গুচ্ছগুলোকে অভিসারী করে। বা আমরা বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী গুচ্ছ, টোটাল মানে এগুলোকে পিছন থেকে যখন আলোক রশ্মিগুলো যখন বের হয়ে যাচ্ছে সমান্তরালে এসে, প্রধান অক্ষ সমান্তরালে এসে সেগুলো বের হয়ে যাচ্ছে, এগুলোকে যখন পিছের দিকে বর্ধিত করা হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হচ্ছে বলে মনে হয়। আর এই যে গুচ্ছে পরিণত, এই যে এখানে প্রধান ফোকাস এফ, তারপর অবতল দর্পণের ক্ষেত্রে, তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস এফ, এই যে গুচ্ছে পরিণত করার যে প্রবণতা, সেটাই হচ্ছে আমাদের লেন্সের ক্ষমতা। তো আমরা লেন্সের ক্ষমতা সম্পর্কে বা এর সংজ্ঞা সম্পর্কে মোটামুটি কিছুটা আশা করি ধারণা পেয়েছি। তাহলে আবারও বলছি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সে অভিসারী, সেটা উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী গুচ্ছ, এবং অপসারী সেটা অবতল লেন্সের ক্ষেত্রে যে গুচ্ছগুলো যে পরিণত করার যে প্রবণতা, সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। এবার লেন্সের একক হলো কি আমরা জানি, ডায়াপ্টার। তাহলে লেন্সের একক হলো ডায়াপ্টার, ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার লেন্সের একক, লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। তো এই ডায়াপ্টার, এই এককটা সাধারণত দেখা যায় লেন্সের ক্ষমতা সেটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। তাহলে এই ডায়াপ্টারটা অনেক সময় প্লাস ডি ডায়াপ্টার অথবা মাইনাস ডি ডায়াপ্টার হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের ছোটখাটো প্রশ্ন আসে যে লেন্সের ক্ষমতা প্লাস 1D মানে 1 ডায়াপ্টার বলতে কি বুঝো। তাহলে যদি প্রশ্ন এরকম ভাবে দেয় যে লেন্সের ক্ষমতা প্লাস 1D ডায়াপ্টার বলতে কি বুঝো, তাহলে এই ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দিতে পারি যে লেন্সের ক্ষমতা প্লাস 1D মানে ডায়াপ্টার বলতে বোঝায় লেন্সটি মূলত কি, যেহেতু প্লাস এখানে সেক্ষেত্রে এটা হবে উত্তল লেন্স, সেহেতু এটা কি হবে, এটা হবে উত্তল লেন্স। তাহলে এটা যেহেতু উত্তল লেন্স, এটি প্রধান অক্ষ, তাহলে উত্তল লেন্স এই ধরলাম, এই উত্তল লেন্স ধরলাম, এই প্রধান অক্ষ গেল এখান দিয়ে ধরলাম। তাহলে এটি প্রধান অক্ষের 1 মিটার, তো এখান থেকে যতটুকু হয় ধরলাম এখানে এটা 1 মিটার,
দূরে আলো রশ্মিগুচ্ছকে মিলিত করবে। তার মানে এইখান থেকে এই বক্রতার কেন্দ্র থেকে শুরু করে এইখান থেকে 1 মিটার দূরে, ধরলাম এটা টোটাল দূরত্ব হচ্ছে কি 1 মিটার, তাহলে 1 মিটার দূরে এইখানে গিয়ে যে কোন একটা আলোক রশ্মি আসলো, ধরো এখানে এইভাবে আসলো, আসার পর এই এই রশ্মিগুচ্ছে কি হলো, মিলিত হলো। তাহলে কোন লেন্সের ক্ষমতা প্লাস 1D বা 1 ডায়োপ্টার বলতে বোঝায় এটি প্রধান অক্ষের, এই প্রধান অক্ষের 1 মিটার দূরে, তাহলে এখান থেকে ধরলাম আমি, এখান থেকে মেরু থেকে ধরলাম এই পর্যন্ত 1 মিটার দূরে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে। তাহলে এইখান থেকে যে আলোগুলো আসতেছে সেগুলো প্রতিসরিত হয়ে 1 মিটার দূরে গিয়ে কি করবে, উত্তর লেন্সের ক্ষেত্রে 1 মিটার দূরে গিয়ে কি করবে, আলোক রশ্মিগুচ্ছগুলোকে মিলিত করবে। তাহলে লেন্সের ক্ষমতা প্লাস 1D বা 1 ডায়োপ্টার বলতে আমরা কি বুঝি, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার আসো চোখের ত্রুটি। তো চোখের ত্রুটি তো আমরা সবাই জানি। তো এর আগে আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি সুস্থ এবং স্বাভাবিক চোখের নিকটতম বিন্দু হতে চোখ প্রায় 25 সেন্টিমিটার দূরে এবং দূরবিন্দু চোখ হতে অসীম দূরে অবস্থান করে। তাহলে এই সুদীর্ঘ দূরত্বের মধ্যে বস্তু যে স্থানেই থাকুক না কেন চোখ তা দেখতে পারবে। যেমন আমি এখানে মনে করো কোনো একটা এই ডাস্টারটাকে দেখতেছি, বা সরি এটা এই ডাস্টারটাকে দেখতেছি এবং এই মার্কারটাকেও দেখতেছি। তাহলে এটাকে যদি আরো দূরে নেওয়া যায়, 25 সেন্টিমিটার দূরে এবং দূরবিন্দুতে নেওয়া যায় যদি যায়, বা অসীম দূরে নেওয়া যায়, যেটা অসীম দূরে অবস্থান করবে, যদি এগুলোকে অসীম দূরে অবস্থান করানো যেতে পারে, বা সেই ক্ষেত্রে আমি যদি নির্বিঘ্নে সেই বস্তুটা, ধরো এই ডাস্টারটাকে আমি অনেক দূরে নিয়ে গেলাম, যদি আমি নির্বিঘ্নে দেখতে পারি, তাহলে এটাই হবে আমার চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি। তাহলে আমরা চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। আবারও বলছি, সুস্থ এবং স্বাভাবিক চোখের নিকট বিন্দু যেটা চোখ, মনে করো চোখ হতে প্রায় 25 সেন্টিমিটার দূরে এবং দূরবিন্দু চোখ হতে অসীম দূরে অবস্থান করে। এই সুদীর্ঘ দূরত্বের মধ্যে যে স্থানে, যে কোনো স্থানে কোনো একটা বস্তু যদি থাকে এবং চোখ যদি সেটা দেখতে পায় নির্বিঘ্নে, মানে কোনো বাধা ছাড়া চোখ দেখতে পেল, তাহলে এটাই হলো চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। আর স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলে এটাকে বলবো আমরা চোখের ত্রুটি। তাহলে চোখের ত্রুটি আমরা আলোচনা করতেছি, চোখের ত্রুটি, আমরা চোখের ত্রুটি নিয়ে আলোচনা করতেছি। তো চোখের ত্রুটি 4 প্রকার, যদিও আমাদের বর্তমান বিজ্ঞান বই যেটা আছে সেখানে এই 4 প্রকার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। আসো আমরা একটু দেখি 4 প্রকার কি কি। দেখো, চোখের ত্রুটির প্রকারভেদ মূলত 4 প্রকার। তো প্রথম আছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। 3 নম্বর হচ্ছে বার্ধক্য দৃষ্টি বা চাষলেট। 4 নম্বর হচ্ছে বিষম দৃষ্টি বা নুক্লবন্ধতা। তাই এই চারটার মধ্যে এই প্রথম যে দুইটা আছে, এই প্রথম দুইটিকেই চোখের প্রধান ত্রুটি বলা হয়ে থাকে। তাহলে এই 4টা ত্রুটি, ক্ষীণ দৃষ্টি ত্রুটি, দীর্ঘ ত্রুটি, বার্ধক্য দৃষ্টি ত্রুটি, তারপর বিষম ত্রুটি, এই 4টা ত্রুটির মধ্যে প্রধানত হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, 2 নম্বর হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। এই টোটাল এই প্রথম 1 নম্বর এবং এই 2 নম্বর, এই প্রথম দুইটিকে আমরা বলবো যে মূলত চোখের প্রধান ত্রুটি। তাহলে এই ত্রুটি দুটোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো 1 নম্বরে আসো, হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। এই ক্ষীণ দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব এখন।
তো ক্ষীণদৃষ্টি কাকে বলে? আমরা মোটামুটি বিজ্ঞান বইয়ে থেকে ধারণা পাই যে চোখ যখন কোনো কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের কোনো বস্তুকে দেখতে পায় না, তাহলে আমি স্বাভাবিক অবস্থাতে এখন আমি বা তোমরা এই মার্কারটাকে দেখতেছি এখন বর্তমানে, তাহলে আমাদের দূরের কাছের জিনিস আমরা দেখতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে চোখ যদি কাছের কোনো বস্তু আমরা তো দেখতেছি, কিন্তু কাছের অনেক সময় অনেক মুরব্বীকে দেখা যায় যে অনেক সময় কোরআন শরীফ বা কোনো বইকে নিয়ে চোখের সামনে নিয়ে আসে, খুব চোখের সামনে নিয়ে আসে এবং সেই লেখা দেখে দেখে পড়ার চেষ্টা করে। তাহলে চোখ যখন কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তাহলে দূরের বস্তু, তাহলে মুরব্বীরা কাছের বস্তু দেখতে পাচ্ছে কিন্তু তার থেকে দূরে নিয়ে গেলে, আরো বেশি দূরে নিয়ে গেলে, কিন্তু বা 25 সেন্টিমিটার পরে নিয়ে গেলে বা 25 তার যতটুকু দেখা যায় এরপর সে যদি দেখতে না পারে, মানে কাছের বস্তু দেখতে পারবে কিন্তু দূরের বস্তুতে দেখতে পায় না। তাহলে চোখ যদি কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন এই ধরনের চোখের ত্রুটিকে আমরা বলবো ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি। এখন এই দৃষ্টিটা মূলত হওয়ার কারণ কি? তাহলে এই ক্ষীণ দৃষ্টিটা হয় কেন? এক, চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে। আর আরেকটা হতে পারে যে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে। তাহলে অক্ষিগোলকের ব্যাসার্ধ বা রেটিনার ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ত্রুটিগুলো দেখা যেতে পারে। আর আমরা একটা চিত্র আঁকছি তোমাদেরকে দেখানোর জন্য, দেখো একটু। তাহলে আমি তো প্রথমেই কারণ দুটোটা উল্লেখ করছি। এটা যদি আমাদের চোখ হয় এবং চোখের লেন্স যদি এটা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে প্রধান ফোকাস মিলিত হলো লেন্সের খুব কাছাকাছি এবং এখানে আর অক্ষিগোলক বা সেটা রেটিনা। তাহলে এই দিক থেকে কোনো একটা বস্তুকে আমরা দেখতে চাচ্ছি বা আমরা কাছের জিনিসকে দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিসটাকে দেখতে পাচ্ছি না, দূরের বস্তু দেখতে পাই না। তাহলে চোখের লেন্সের অভিসারী শক্তি মানে যেটা আছে এই শক্তিটা বৃদ্ধি পেলে, যেটা হওয়ার কথা ছিল পিছনে, কিন্তু সেটা শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে অভিসারী শক্তিটা কি হলো, কাছে চলে আসলো। মানে অভিসারী শক্তিটা বৃদ্ধি পাওয়ার কারণে প্রধান ফোকাসটা সামনে চলে আসলো এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ, তাহলে অক্ষিগোলকের ব্যাসার্ধটা এই যে ব্যাসার্ধটা আছে এখানে, আমরা যেটা প্রধান ফোকাস মিলিত হওয়ার পরে একটা ব্যাসার্ধ পাচ্ছি, এই ব্যাসার্ধটা যদি বৃদ্ধি পায়, তাহলে ফলে দূরের বস্তু হতে নির্গত আলোকরশ্মি চোখের লেন্সে, দূরের কোনো বস্তু থেকে নির্গত আলোকরশ্মি চোখের লেন্সে মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনা যেটা আছে এই রেটিনার সামনে, এটা যদি রেটিনা হয় ধরলাম, এই রেটিনার সামনে প্রধান কি হলো, এখানে একটা প্রতিবিম্ব এফ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে, ফলে চোখ বস্তু দেখতে পায় না। তাহলে এখানে যদি দূরের কোনো বস্তু থাকে তখন সেক্ষেত্রে আমাদের চোখের লেন্স বা আমরা সেই বস্তুটাকে দেখতে পাই না। তাহলে এই ক্ষীণ দৃষ্টি যেটা আছে, ক্ষীণ দৃষ্টির ত্রুটি যেটা আছে, এই ত্রুটির কারণে আমরা দেখতেছি কি চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে গেল, বেড়ে গেল, যার কারণে দূরের কোনো বস্তু যদি চোখ হয় এটা, তাহলে যদি এখান থেকে ডাস্টারটা এই মার্কারটা যদি আমি আরো দূরে নিয়ে গেলাম, দূরের কোনো বস্তু এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা চোখের লেন্সের মধ্য দিয়ে, এই লেন্সের মধ্য দিয়ে কি হবে, প্রতিসরণের পর রেটিনা, এই রেটিনার সামনে এক বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে, ফলে চোখ কি হবে, ওই বস্তুটাকে, এই মার্কারটাকে দেখতে পারবে না। এখন তাহলে এইগুলো আমাদের ক্ষীণ দৃষ্টির কারণ। এখন আমরা এই ক্ষীণ দৃষ্টিটা কিভাবে দূর করা যায়, মানে প্রতিকার। তাহলে আমরা এটা একটা প্রতিকার আছে, আমরা এখন প্রতিকার নিয়ে আলোচনা করব। তাহলে চিত্রটা একটু আমরা প্রথমে দেখি। এখানে প্রতিকারের একটা চিত্র আমরা দেখতেছি।
এই ত্রুটি মূলত এইখানে যে ত্রুটিটা ছিল সেই ত্রুটি দূর করার জন্য একটি অবতল লেন্সের চশমা আমরা ব্যবহার করতে হবে, যার ফলে ফোকাস দূরত্ব ক্ষীণ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের, তাহলে ফোকাস দৃষ্টি যেটা আছে অবতল লেন্সে ব্যবহার করতে হবে, আর যার কারণে ফোকাস যে দূরত্ব আছে এইটা ক্ষীণ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। তাহলে দীর্ঘতম দৃষ্টির সমান, তাহলে চশমা এই লেন্সের অভিসারী ক্রিয়া, চশমা কি করতে পারবে, এই যে অবতল লেন্সের যে চশমাটা আছে, ধরলাম এটা একটা চশমা অবতল লেন্সের, সেটা কি করবে, এই লেন্সের অভিসারী ক্রিয়া চোখের উত্তল, এই চোখের উত্তল যে লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত, কাজেই চোখ ফোকাস দূরত্ব বেড়ে যাবে। তার এখানে কি হবে, ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, যার কারণে বেড়ে গিয়ে পিছনের দিকে প্রতিবিম্বটা তখন পিছনের দিকে কোথায় আসবে, রেটিনার কাছে আসবে। তখন পিছনে যখন রেটিনার কাছে আসবে তখনই আমরা মূলত ওই কোনো একটা বস্তু দূরের ছিল যেটা সেটা দেখতে পাবো। তাহলে যখন পিছনের দিকে আসবে, তাহলে অসীম দূরত্ব থেকে, তাহলে এখান থেকে যে ডাস্টটা, যে মার্কারটা ছিল যেটা প্রথমে দেখতে পেল না চোখ, এখন যদি সেই মার্কারটাকে নিয়ে আসি, তাহলে অসীম দূরের বস্তু থেকে অসমান্তরাল আলোক রশ্মি চশমা অবতল লেন্সের মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত যেটা হচ্ছে এখান থেকে পড়ে অপসারিত হয়ে লেন্সে পড়তেছে, চোখের লেন্সে পড়তেছে। তাহলে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত লেন্সে প্রতিষ্ঠিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট এই আর এ প্রধান ফোকাসটা মিলিত হবে, এই ফোকাসটা বিন্দুটা মিলিত হবে, যার ফলে তখন আমরা কোনো একটা বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারবো। তাহলে আমরা চোখের ত্রুটির যেটা ক্ষীণদৃষ্টি ত্রুটি আছে, এই ত্রুটির প্রতিকারের জন্য আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি অবতল দর্পণের লেন্স, আর যেটা কিনা আমাদের দূরের কোনো বস্তু দেখাতে সাহায্য করে। এবার আসো আমরা 2 নম্বরটা নিয়ে আলোচনা করি। দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। তাহলে দীর্ঘদৃষ্টি এবং দূরদৃষ্টি যেটা আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে দূরদৃষ্টি কাকে বলে বা দীর্ঘদৃষ্টি কাকে বলে? যখন কোনো চোখ দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না। তাহলে দূরের বস্তুকে দেখতে পাচ্ছে, অনেক দূরের কোনো একটা বস্তু আছে সেটাকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছের বস্তু যেটা আছে সেটাকে দেখতে পাচ্ছে না। অনেক সময় একটু আগে যেটা আমি বললাম যে অনেকে কোরআন শরীফ সামনে থেকে পড়ে, মোটামুটি স্পষ্টতার জন্য মূলত পড়ে। আর অনেক সময় আরও কিছু লোক আছে যারা খুব, আমি তো দেখছি আমার একজন লোক পরিচিত, যিনি কিনা উনি লিখতেছেন, লেখাটা এমনভাবে লিখতেছেন যে চোখ আর কলম দোনোটা খাতার মধ্যে ভাবে করে লিখতেছেন। তার মানে উনি কাছের জিনিস দেখতে পান না, দূরের জিনিস দেখতে পান। তাহলে আমরা বলতে পারি যখন কোনো চোখ দূরের বস্তুকে দেখে কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না, তাহলে এই ধরনের যে ত্রুটি আছে সেটাকে আমরা বলবো কি আমাদের দূর দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি। আর এই ত্রুটির মূলত কারণটা কি? এই দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টির একটা কারণ আছে, কারণ একটা না দুটো কারণ আছে। আসো আমরা কারণের একটু ছবি দেখি। এখানে মূলত একটু দেখো যে চোখের যে লেন্স আছে সেটার অভিসারী ক্ষমতা হ্রাস পেয়ে গেছে, বা এক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেল, ফোকাস দূরত্বটা বৃদ্ধি পেয়ে অনেকটা মানে কি রেটিনার পিছনে অনেক দূরে অবস্থান করতেছে, এবং অক্ষিগুলোকে যে ব্যাসার্ধ ছিল সেটা হ্রাস পেল বা কমে গেল।
তাহলে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি যেটা আছে সেই ক্ষেত্রে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায় এবং চোখের লেন্সের ফোকাস দূরত্ব বা চোখের লেন্সের ফোকাস দূরত্বটা বৃদ্ধি পায়। আর কোনো কারণে অক্ষিগোলকের যেটা আছে এটা অক্ষিগোলক ধরলাম আমি, এই অক্ষিগোলকের ব্যাসার্ধ যেটা আছে ব্যাসার্ধটা কি হবে? হ্রাস পাবে। তাহলে দুটো কারণ, এক চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া, দুই বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া। এরপর 2 নম্বর হচ্ছে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া। তাহলে এই কারণে মূলত আমরা দেখি যে দূরদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টিটা মূলত হয়ে থাকে। তাহলে এই যে চিত্র আমরা দেখতেছি, এই ত্রুটিটা ফলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে নিকটতম এন হতে যে আলোক রশ্মিটা লেন্সের উপরে মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার পিছনে এক বিন্দুতে মিলিত হচ্ছে, ফলে চোখ কাছের বস্তুকে দেখতে পায় না। তাহলে আমরা এখানে দেখেছি এন থেকে আলোক রশ্মিটা বের হচ্ছে, লেন্সের মাধ্যমে আসছে, চোখের লেন্সে আসছে এবং রেটিনা হয়ে প্রধান ফোকাসটা কি হচ্ছে? পিছনে, রেটিনার পিছনে অবস্থান করছে, যার কারণে চোখ কাছের বস্তুকে দেখতে পায় না। এখন এই দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির এই গুলো একটা প্রতিকার আছে বা কিভাবে দূর করতে হবে, এই দূর কিভাবে করব? তাহলে এই দূর করতে হলে আমাদেরকে অবশ্যই লেন্স ব্যবহার করতে হবে, আর সেই লেন্সটা হবে উত্তল লেন্স। আসো একটু দেখি দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি প্রতিকারের একটা ছবি আমরা এখানে যে ছবি আঁকলাম, এইখানে এই যে লেন্সটা আছে সেটা হচ্ছে উত্তল লেন্স। এখানে N1 হচ্ছে আমাদের মূলত কি একটা নিকটতম বিন্দু বা যেখান থেকে আলো বের হচ্ছে, বা এই ত্রুটি যেটা ছিল দীর্ঘদৃষ্টি ত্রুটি বা দূরদৃষ্টি যেটা ছিল, এই ত্রুটির জন্য চোখ সামনের বস্তুকে দেখতে পায় না, কাছের বস্তুকে দেখতে পায়। তো এই ত্রুটি দূর করার জন্য আমাদেরকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, ফলে চোখের নিকটতম বিন্দু যেটা ছিল আগের চিত্র যেটা ছিল আমাদের এন, আগের চিত্র যেটা ছিল এখানে নিকটতম বিন্দু এন থেকে নির্গত আলোক রশ্মি সাহায্যকারী লেন্স, এই সাহায্যকারী লেন্স এখানে এই ক্ষেত্রে আমরা যখন সাহায্যকারী লেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করলাম। এই উত্তল লেন্সটা আমরা এখানে ব্যবহার করতেছি। এই উত্তল লেন্স যখন ব্যবহার করব, ব্যবহার করার পর এই প্রতিসরিত রশ্মিগুলো এইখান থেকে যে উত্তল লেন্সের উপর আলোকটা পড়তেছে তার থেকে প্রতিসরিত যেগুলো বের হচ্ছে, রশ্মিগুলো বের হচ্ছে, তার পিছনের দিকে বর্ধিত হয়ে কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মানে এখন অক্ষিগোলকের কাছে এসে মিলিত হলো। তাহলে এই প্রতিসরিত রশ্মিগুলো পিছনের দিকে বর্ধিত করলে, এগুলো চোখ N1 বিন্দুতে দেখাবে এবং N1 বিন্দুই হবে তখন আমাদের সেই ক্ষেত্রে দূর দৃষ্টি বা নিকটতম দূরত্ব। তাহলে প্রথম যে চিত্রটা আমরা আঁকলাম সেই চিত্রে এইখানে যে কারণটা আমরা দেখলাম, এই কারণে চোখের আলোক রশ্মি বের হচ্ছে এখান থেকে এন থেকে, এখানে লেন্সের উপর পরে ফোকাস দূরত্বটা বৃদ্ধি পাওয়ার কারণে সেটা রেটিনার পিছনে চলে গেছে, এবং রেটিনার পিছনে যখন চলে যায় তখন সেই ক্ষেত্রে আমরা বস্তুটা মূলত দেখি না। আর এটা দেখার জন্য আমরা যখন কোনো একটা বস্তুকে যখন আবার কি করব, চোখের সামনে লেন্স বসাবো, এই লেন্সটা যখন বসাবো, লেন্সটা বসানোর পর বস্তুটাকে কাছে নিয়ে আসবে, লেন্সটা কি করবে, বস্তুটাকে কাছে নিয়ে আসবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত মানে N1 বিন্দুতে মিলিত করবে এবং চোখ N1 বিন্দুতে দেখাবে, চোখ তখন N1 বিন্দু দেখাবে। আর এই N1ই হচ্ছে আমাদের মূলত আমাদের দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির নিকটতম দূরত্ব। তাহলে এইভাবেই আমরা চোখের ত্রুটিগুলোর সমাধান করতে পারি বিভিন্ন ধরনের লেন্স ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝলাম যে ক্ষীণদৃষ্টির ত্রুটির সময় কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্ষীণদৃষ্টির ত্রুটির সময় আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে এবং দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির ক্ষেত্রে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তো আশা করি আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি বা পড়াইছি
আশা করি তোমরা সবাই বুঝছো। আর সবাই নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, দোয়া করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।